মুজিব শতবর্ষ উদযাপনে প্রস্তুত জাতি, সাভার স্মৃতিসৌধে শেষ মুহূর্তের পরিচ্ছন্নতা ও সাজসজ্জা, রাজধানীতে 17ই মার্চের আনুষ্ঠানিকতার মহড়া। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রথমবারের মতো নৌপথে ভারতে যাচ্ছে খাদ্যপণ্য। নরসিংদী থেকে কলকাতা বন্দরে জাহাজ পৌঁছাবে 8 দিনে। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। মুজিব শতবর্ষ উদযাপনে প্রস্তুত গোটা জাতি। 17ই মার্চ উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মহড়া। এই মুহূর্তে জাতীয় প্যারেড স্কোয়ারে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস। নাবিলা, আপনি জানেন যে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর যে বড় আয়োজন, রাষ্ট্রীয় আয়োজন, সেটি কিন্তু শুরু হচ্ছে কাল থেকে 10 দিন ব্যাপীর জন্য। এবং এই 10 দিন ব্যাপীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু আমার পেছনে আপনারা যে দেখতে পাচ্ছেন গেট, অর্থাৎ জাতীয় প্যারেড গ্রাউন্ড, এই প্যারেড গ্রাউন্ডে কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এর জন্য কিন্তু এর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে সব ধরনের প্রস্তুতি প্রায় বাইরে সাজানো গোছানো আমরা লক্ষ্য করছি যে শেষ হয়েছে। এবং আর অল্প কিছুক্ষণ পরেই এই আগামীকাল যে অনুষ্ঠানটি শুরু হবে এখানে, এই অনুষ্ঠানটিতে যারা যারা পারফর্ম করবেন বা যে যে সাংস্কৃতিক পরিবেশনা সহ যে যে অনুষ্ঠানমালা থাকবে সেসব কিন্তু চূড়ান্তভাবে ঝালিয়ে নেওয়ার জন্য চূড়ান্ত মহড়া হবে। সেই মহড়া কিন্তু আর অল্প কিছুক্ষণ পরেই এই ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে শুরু হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক যে 10 দিনের যে অনুষ্ঠানমালা, এই 10 দিনের অনুষ্ঠানমালায় রাষ্ট্রীয়ভাবে বেশ কয়েকজন অতিথি আসছেন এবং সেই অতিথিরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মহামান্য রাষ্ট্রপতিও কিন্তু এই অনুষ্ঠানগুলিতে থাকবেন। এবং সব মিলিয়ে মুজিব বর্ষের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই দুটো অনুষ্ঠান কিন্তু জোড়া অনুষ্ঠান হিসাবে কিন্তু উদযাপিত হবে বাংলাদেশে। এবং এই উদযাপনের পুরো আয়োজনটি কিন্তু আনুষ্ঠানিক যে প্রক্রিয়া, সেই আনুষ্ঠানিক আয়োজনটি কিন্তু হবে জাতীয় প্যারেড গ্রাউন্ডে। এছাড়াও বিদেশি অতিথি যারা ঢাকায় আসবেন, সেই বিদেশি অতিথিরাও কিন্তু এই প্যারেড গ্রাউন্ড ছাড়াও রাষ্ট্রীয় বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। আমরা আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই মূল যে আয়োজন করা হয়েছে, যেখানে ভ্যানু সাজানো হয়েছে, সেই স্পটে হয়তো আর অল্প কিছুক্ষণ পরেই সেই মহড়া শুরু হবে। এবং মহড়া শুরু হলে সেই মহড়ার খবর আমরা আপনাদেরকে জানাবো। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্যারেড গ্রাউন্ডের এই বিশেষ অনুষ্ঠানমালার জন্য কিন্তু পুরো প্যারেড গ্রাউন্ডের আশপাশের এলাকা কিন্তু বর্ণিল সাজে অলরেডি এর মধ্যেই সেজে উঠেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দুপাশে যে তোরণ নির্মাণ করা হয়েছে, সেই তোরণগুলো দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি। এবং একই সঙ্গে সঙ্গে জাতির পিতার যে বিভিন্ন সময়ের যে প্রতিকৃতিগুলো ছিল, সেই প্রতিকৃতি দিয়েও কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পুরো প্যারেড স্কোয়ার। তো এই ছিল এখন পর্যন্ত মুজিব শতবর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর প্যারেড স্কোয়ারের অনুষ্ঠানের সবশেষ খবর। জাতীয় প্যারেড স্কোয়ার থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার দেবাশিস রায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের পরিচ্ছন্নতা ও সাজসজ্জা। কাল থেকে শুরু হতে যাওয়া 10 দিনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিদেশি অতিথিরা। সে লক্ষ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। লাল সবুজের আদলে সাজানো হয়েছে স্মৃতিসৌধকে। 5 দেশের রাষ্ট্রপ্রধানের আগমনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শেষ হয়েছে 3 বাহিনীর কুচকাওয়াজ ও পুষ্পস্তবক অর্পণের চূড়ান্ত মহড়া। একই সঙ্গে হেলিকপ্টার অবতরণের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। সবশেষ অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, এমনটাই জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নো প্রোটোকল চুক্তির আওতায় বাংলাদেশ ভারত নৌপথে খাদ্যপণ্য রপ্তানি শুরু হচ্ছে আজ। এই প্রথম বাংলাদেশ থেকে ভারতে নদীপথে খাদ্যপণ্য পরিবহন হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর ঘোড়াশালে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। সোহার, বাংলাদেশ থেকে যে জাহাজটি ভারতে প্রথম খাদ্যপণ্য নিয়ে রওনা দিবে, সে জাহাজটির যে খাদ্যপণ্য বা মালামাল বলে সেগুলো লোডের কাজ চলছে। ঠিক একই সঙ্গে ঠিক আমার সামনেই কিন্তু এখানে উদ্বোধনী অনুষ্ঠানটিও চলছে। সেখানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী সহ সরকারের বেশ কয়েকজন সচিব রয়েছে এবং যারা এই খাদ্যপণ্যগুলো মূলত প্রথমবার পরিবহন করবেন বা রপ্তানি করবেন, সেই কোম্পানিটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক তারা রয়েছে। আমরা এটি দেখি, আমরা যে লোড চলছে বা জাহাজ চলছে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত
প্রথমবার মোট 25,000 খাদ্যপণ্যর যে বড় বড় কার্টুন রয়েছে, এমন 25,000 কার্টুন নিয়ে একটি জাহাজ আজ দুপুর নাগাদ এখান থেকে রওনা দিবে। এটি আমরা সকালে প্রথমে শুনেছিলাম যে এটি যেতে হয়তো 7 থেকে 8 দিন লাগবে, কিন্তু আমরা সেটি একটু আপনাকে কারেকশন করে দিতে চাই। এই জাহাজটি যেতে সময় লাগবে সর্বোচ্চ 2 দিন, এবং অর্থাৎ যেখানে বেনাপোল থেকে বা স্থলবন্দর থেকে একটি ট্রাক বাংলাদেশ থেকে ভারত যেতে কম করে হলেও কিন্তু 7 থেকে 8 দিন লেগে যায়, কারণ বাংলাদেশ থেকে এটি বেনাপোল স্থলবন্দর বা কুমিল্লা বা যেখানেই বলেন, ব্রাহ্মণবাড়িয়া যে যতগুলো স্থলবন্দর রয়েছে সেখানে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, সেখানে গিয়ে একটি যানজটের সৃষ্টি হয়, যে পণ্য খালাসের যানজট। তো এই জাহাজগুলো যখন যাবে নৌপথে খাদ্যপণ্যগুলো নিয়ে, সেই ঝামেলাগুলো কিন্তু নেই। তারা যেটি বলছিলেন যে ট্রাকে করে এই খাদ্যপণ্যগুলো ভারতের পৌঁছতে কম করে হলেও 10 দিন লেগে যায়, এবং একটি ট্রাকে মাত্র কতগুলো, আর যেখানে আপনার এই যে জাহাজটি দেখছেন এমভি আলিফ লাম মিম, এই জাহাজটিতে এখন যাচ্ছে প্রায় 7 টনের মতো এমন খাবার। তো আমরা জেনেছি যে এখন যতটুকু নেওয়া হচ্ছে, এটি যেহেতু নেওয়া হচ্ছে প্রথমবারের মতো, এটি পরবর্তীতে কিন্তু অনেক বেশি খাদ্যপণ্য এখানে নেওয়া যাবে। যেমন এখন এখানে 25,000 কার্টুন খাদ্যপণ্য যাচ্ছে। এই 25,000 না, যখন এই জাহাজটি কিন্তু পুরোপুরি ভরে ফেলা হবে, এখানে কিন্তু লক্ষাধিক কার্টুন নেওয়া যাবে, সেই সক্ষমতা কিন্তু একটি জাহাজের রয়েছে। তো বুঝতেই পারছেন বাংলাদেশের সঙ্গে ভারতের যে বাণিজ্য ঘাটতি রয়েছে, সেই ঘাটতির কিন্তু এর মাধ্যমে ঘুচিয়ে আনা সম্ভব। আপনি জানেন যে বাংলাদেশ ভারত থেকে প্রচুর পণ্য আমদানি করে, খাদ্যপণ্য বা বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে থাকে। তো সেই রপ্তানির কিন্তু যে আমাদের শতকরা হার, সেটা কিন্তু অনেক কম। তো নিশ্চয়ই এই যে খাদ্যপণ্য রপ্তানি শুরু হলো, এর মাধ্যমে সেই যে একটি বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের, সেটি যেমন কাটবে, একই সঙ্গে স্বাধীনতার যে 50 বছর পর এসে ভারতে ধীরে ধীরে পণ্য রফতানির যে একটি বিষয় রয়েছে, বাংলাদেশ থেকে কিন্তু আপনি জানেন যে রড, সিমেন্ট বা বিভিন্ন ধরনের বালু, এসব জিনিস রফতানি হয়, কিন্তু ভারত থেকে কিন্তু অনেক বেশি পণ্য আমদানি হয়। বিশেষ করে খাদ্যপণ্য কিন্তু বাংলাদেশ থেকে নৌপথে কোনো দিনই রফতানি হয়নি, যেটি কিনা এখন শুরু হচ্ছে। তো এর মাধ্যমে যে যারা এখানে রয়েছেন, তারা মূলত প্রত্যাশা করছেন যে এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যে বিশাল একটি বাণিজ্য ঘাটতি রয়েছে, সেই বাণিজ্য ঘাটতি কমে আসবে, পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হবে। তো কিছুক্ষণ পরে সেটি শুরু হবে। সোহার। নরসিংদীর ঘোড়াশাল থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার মাহবুব রাকিব। রাজধানীর উত্তরায় মশা মারার সমন্বিত অভিযানে গিয়ে খাল উদ্ধারে নামলেন মেয়র আতিকুল ইসলাম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহীন। সোহার, উত্তরা 11 নম্বর সেক্টরে আমি এই মুহূর্তে অবস্থান করছি, যেখানে আসলে একটি খাল রয়েছে আমার পিছনে। আমি দেখাতে চাই যে আপনার মাধ্যমে দর্শকদের যে এইটি হচ্ছে আবদুল্লাপুর খাল। আপনারা দেখতে পাচ্ছেন যে খালের পানি প্রবাহ হচ্ছে খুব ধীর গতিতে, কিন্তু তার উপরে একটি টিনের একটি বাউন্ডারি দেওয়া, অর্থাৎ সীমানা দেওয়া রয়েছে। এটি মূলত হচ্ছে ঠিক খালের উপরেই একটি শপিং কমপ্লেক্স তৈরি হচ্ছে, বহুতল শপিং কমপ্লেক্স এই ঠিক খালের উপরে। এমন অবৈধ দখল আসলে এর আগে কখনো কেউ দেখেছে কিনা সেটাও কিন্তু একটু প্রশ্ন রেখে যায়। এই অবৈধ দখল আসলে মূলত মশা নিধনের কার্যক্রমে এসে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনি এই অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছেন আজকে। তিনি আজকে সকালে শুরু করেছিলেন উত্তর 11 নম্বর সেক্টরের 51 নম্বর ওয়ার্ড থেকে মশক নিধনের যে নবম দিনের কার্যক্রম, অর্থাৎ আজকে ক্র্যাশ প্রোগ্রামের শেষ দিন ছিল, এবং তিনি শুরু করার পরেই যখন খালে মশা নিধনের কার্যক্রম শুরু করতে যাচ্ছিলেন, ঠিক তখনই দেখলেন যে খালের উপরে এমন একটি অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। তাদের দাবি সিটি কর্পোরেশনে, তারা বলছেন যে সাফা টাওয়ার নামে একটি গ্রুপ, তারা এই খালের ঠিক উপরেই খাল দখল করে নির্মাণ করছেন বহুতল শপিং কমপ্লেক্স, এবং সঙ্গে সঙ্গে মেয়র কোনো বিনা নোটিসেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, এবং সিটি কর্পোরেশনের যে বোলডোজার দিয়ে সম্পূর্ণ স্থাপনাটি ভেঙে দেওয়া হয়। এই ভবনটি যেখানে আমরা দাঁড়িয়েছি সেটি কিন্তু এখন একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেই মার্কেটের শপিং কমপ্লেক্সের, তার উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। তার উপরে যে একটি স্থাপনা ছিল, যে অফিস রুম ছিল সাফা গ্রুপের, সেটি কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব যে এখানে এখানে দেখানোর জন্য যে স্থাপনা যে ভাঙার যে চেষ্টা করা হচ্ছে, আতিকুল ইসলাম যিনি মেয়র ছিলেন, তার কাছে জানতে চাইবো আসলে উচ্ছেদ অভিযানে এসে তিনি কি দেখলেন এবং কেনই তিনি এটা ভাঙলেন কোনো নোটিশ ছাড়া। আমাকে একটু বলবেন আতিক ভাই। ভাই, আমি কিন্তু আজকে এসেছিলাম শেষ দিন, আমাদের যে মশক অভিযানের শেষ দিন ছিল আজকে। আমি সকালবেলা বায়োমেট্রিক পদ্ধতি করেছি, আমি সকালবেলা ট্র্যাকার করেছি, কিন্তু এখানে এসে দেখলাম যে খিজির খাল, যার ডান দিকে খিজির খাল, বাম দিকে খিজির খাল, মাঝখানে কিন্তু খাল আর নেই, এটি হয়ে গেছে একটি ছোট্ট ড্রেন। এটি দখল ছিল,
এটি দখল ছিল এবং এটা বোঝা যাচ্ছে এটা অবৈধ দখল। এই অবৈধ দখলদারদের জন্য সিটি কর্পোরেশন থেকে কোনো নোটিশ যাওয়া যাবে না, আমার নির্দেশ ছিল এটা। এবং এটি বারবার তারা বলছেন, আমার কাছে অবাক লাগে যে রাজুক এটা কীভাবে পারমিশন দেয় খালের উপরে। আমার অবাক লাগে যে অন্যান্য প্রতিষ্ঠান তারা বলছে পারমিশন নিয়ে আসছে, কিভাবে সম্ভব? আপনারা নিজেরা দেখেছেন এবং এখানে জনগণও কিন্তু আমাদের সাপোর্ট দিচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ আতিক ভাই। সেটা হচ্ছে যে মেয়র আতিক যেমন বলছিলেন যে এই অবৈধ স্থাপনা দখলের জন্য শুধু এখানে কোনো ব্যক্তি মালিকানাধীন বা দায় নয়, এটা রয়েছে কিন্তু রাজুকের রয়েছে, সরকারি সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা কারা কীভাবে অনুমোদন দেয় এই শপিং কমপ্লেক্স নির্মাণের জন্য এই খালের উপরে, সেটি কিন্তু দেখার বিষয় রয়েছে। সবাইকে সম্মানিত হয়ে উদ্যোগে নিয়ে কাজ করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে যারা অবৈধ দখলদারের বিরুদ্ধে। তো এই ছিল মোটামুটি আমার কাছে মশক নিধন এবং উচ্ছেদ অভিযানের, অবৈধ উচ্ছেদ অভিযানের সবশেষ পরিস্থিতি উত্তরা থেকে। রাজশাহীর উত্তরা থেকে মশা নিধন বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন রিপোর্টার আহমেদ সালেহীন। গেল এক সপ্তাহেই দেশে করোনা সংক্রমণ বিপদসীমা অতিক্রম করেছে, তারপরও স্বাস্থ্যবিধি মানতে সচেতন হচ্ছেন না সাধারণ মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে শ্যামলীতে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন। সোহার, যদি আসলে জানাতে চাই যে গত টানা 6 দিন যাবৎ কিন্তু নমুনা পরীক্ষার বিপরীতে যে দেশে আক্রান্ত শনাক্ত হচ্ছে 1000-এর বেশি, এবং এখনো পর্যন্ত যে চিত্রটি দেখা যাচ্ছে গতকাল সবশেষ দিন, সেদিন কিন্তু 9.82% শনাক্তের হার ছিল নমুনা পরীক্ষার বিপরীতে। এবং আপনারা জানেন যে গতকাল সোমবার সারা দেশে আক্রান্ত শনাক্ত যেটি হয়েছিল 3 মাসের মধ্যে সর্বোচ্চ, এবং মৃত্যুর সংখ্যা ছিল 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ। এবং একই সঙ্গে হাসপাতালগুলোতেও কিন্তু চাপ বাড়তে শুরু করেছে, অনেক হাসপাতালে আইসিইউ শয্যাও কিন্তু ফাঁকা নেই। কিন্তু এই অবস্থায় মানুষের মধ্যে যে সচেতনতা খুব বেশি একটা তৈরি হয়েছে তেমনটা কিন্তু নয়। আমরা এই মুহূর্তে যেহেতু রাজধানীর শ্যামলীতে রয়েছে, এখানে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে যেটি দেখতে পাচ্ছি যে দোকানপাট কিংবা অন্যান্য স্থানে মানুষের মধ্যে যে মাস্ক ব্যবহার সহ অন্যান্য যে সুরক্ষা বিধিগুলো প্রতিপালন করা, সেইগুলো কিন্তু খুব একটা যে রক্ষা করা হচ্ছে তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা যদিও আসলে যে সংক্রমণ হার বেড়ে যাওয়ার পেছনে মানুষের উদাসীনতাই অন্যতম দায়ী বলে মনে করছেন, কিন্তু তারপরেও আসলে যে মানুষের মধ্যে যে সচেতনতা, সেটির ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঘাটতি এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে বিশেষজ্ঞরা যেটি বলছেন, যদি এখন পর্যন্ত যে মানুষ সতর্ক না হয়, সচেতন না হয়, তাহলে আবারও পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এবং একই সঙ্গে যে পরিস্থিতি আরও বিপজ্জনক পর্যায়ে যেতে পারে। এবং যেহেতু একই সঙ্গে আমরা একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে যুক্তরাজ্যের যে নতুন স্ট্রেন করোনার ধরন, সেটিও বাংলাদেশে শনাক্ত হওয়ার খবর সরকারিভাবেই জানানো হয়েছে। তো সেই জায়গায় মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং যে সুরক্ষা, যে অন্যান্য যে ব্যক্তিগত সুরক্ষা, সেটিকে আবারও যে জোরালোভাবে মেনে চলা, সেটির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এবং একই সঙ্গে যেন মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারও যেন কঠোর হয়, সে তাগিদও কিন্তু দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সোহান। দেশে করোনা সংক্রমণের সবশেষ পরিস্থিতি জানাতে শ্যামলী থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। মুজিব বর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একটি রেজুলেশন করেছে নিউ ইয়র্ক স্টেট সিনেট। বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে গর্বিত প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে আরও জানিয়েছেন হাসানুজ্জামান সাকি। আর কয়েকদিন পরেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর যে আয়োজন, সেই সব কিছু মিলিয়ে প্রবাসে যে বাংলাদেশিরা আছেন তারাও কিন্তু সামনে যে স্বাধীনতা দিবসের কার্যক্রম, সেই সব নিয়ে বিভিন্ন সংগঠন প্রস্তুতি নিচ্ছে। নিউ ইয়র্ক স্টেট সিনেটে এবং নিউ ইয়র্ক স্টেট যে বাংলাদেশের যে সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার 26শে মার্চ, সেই দিনটির উপলক্ষে করে একটি রেজুলেশন তারা পাশ করেছে নিউ ইয়র্ক সিনেটে। এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন মুক্তধারা নিউ ইয়র্ক। বিভিন্ন কারণে এই দিনটি একটি বাংলাদেশের মানুষের জন্য বা অভিবাসী বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে জুড়ে বসবাস করছে, তাদের জন্য একটি আনন্দের এবং গৌরবের খবর। গত কয়েক বছর ধরে আমরা যে প্রচেষ্টা করছি, সে প্রচেষ্টার ফসল আজকে উঠেছে। এখন নিউ ইয়র্ক স্টেটে সেই আয়োজনটি কি হয় সেটি দেখার বিষয় এই কোভিড মহামারীর মধ্যে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুজিব শতবর্ষ উদযাপনে প্রস্তুত জাতি, সাভার স্মৃতিসৌধের শেষ মুহূর্তের পরিচ্ছন্নতা ও সাজসজ্জা, রাজধানীতে 17ই মার্চের আনুষ্ঠানিকতার মহড়া।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রথমবারের মতো নৌপথে ভারতে যাচ্ছে খাদ্যপণ্য, ঝামেলামুক্ত ও সাশ্রয়ী পণ্য পরিবহনের আশা। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।